ইস্তেমার মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি। তৃণমূলে কর্মশালায় তারেক রহমান। আবারও সীমান্তে হত্যা, বেনাপোলে ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার। হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, বিচার চান স্বজনরা। কলেজ ছাত্রী সুজানার পর পূর্বাচলে বন্ধু কাব্যর লাশ। দ্রুতগতির বাইক দুর্ঘটনায় মৃত্যু, ধারণা পুলিশের। চট্টগ্রামে ছাত্র আন্দোলনের যুবককে ছুরিকাঘাতে হত্যা। এবং সরকার নির্ধারিত ফির বাইরে টাকা না দিলে পদে পদে ভোগান্তি। বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, হাতে নাতে গ্রেফতার দালাল চক্রের 2 সদস্য। বাংলা সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। বিশ্ব ইস্তেমার মাঠে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মুসল্লি। ঢাকা মেডিকেলেও দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 20 ডিসেম্বর থেকে জোর ইস্তেমার কথা রয়েছে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে। জুবায়েরপন্থীদের দাবি, এ উপলক্ষে তারা আগে থেকে মাঠে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে সাতপন্থীরা ময়দানে ঢুকতে চাইলে শুরু হয় সংঘর্ষ। লাঠি এবং দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন বহু মুসল্লি। তবে দুপক্ষই মধ্যরাতে ঘুমন্ত মুসল্লিদের ওপর আক্রমণের জন্য প্রতিপক্ষের ওপর দায় চাপিয়েছেন। বুধবার ভোর থেকেই একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেন আহত মুসল্লিরা। কারো মাথায়, কারো শরীরে লাঠির আঘাত। এদিকে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মারা যান 2 জন, আর হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে 600-র অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। যারা ঘুমান্ত ছিল অস্ত্র আশা বুকুর ভরে মারে, গুলি করে বলেন। টঙ্গী তাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে ব্যাপক সাথীদেরকে নিয়ে 4টা-3টা বাজে এই হামলাটা চালাইছে। ছুরি ছিল ওনাদের কাছে, চাপাট ছিল, হাতুর ছিল, রড, মানে যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে ছিল। তবে এটি পরিকল্পিত ঘটনা বলে দাবি জুবায়েরপন্থীদের। খুনি ওয়াসিফ এই হামলা চালাইছে অতর্কিতভাবে। আমাদের সাথীরা ঘুমিয়েছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা করছে, আমাদের সাথীদেরকে শহীদ করে দিছে। মেন নাটের গুরু ওয়াসিফ, মুয়াজ্জিন নূর, ওদের ফাঁসি চাই। এদিকে 2 পক্ষের আহতদেরই ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে দফায় দফায় হাতাহাতি হয়। এক পর্যায়ে নিরাপত্তার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ইস্তেমা মাঠে সংঘর্ষের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। যথাসময়ে ইস্তেমা আয়োজনের প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জুবায়েরপন্থীরা। নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের দ্রুত ইস্তেমা মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন সাতপন্থীরা। টঙ্গীর তুরাগ তীরে 1967 সাল থেকে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। 2018 সাল থেকে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সেই বিভেদ বেশ কয়েকবার রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এবার ইস্তেমা যেন শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে বুধবার সকালে 2 পক্ষের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ডাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তার আগেই মাঠের দখল নিয়ে মঙ্গলবার মধ্যরাতে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন পরিস্থিতি সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে কয়েকজন উপদেষ্টার উপস্থিতিতে সাদপন্থীদের সঙ্গে বৈঠক হয়। সাদ অনুসারীরা বলেন, মাঠ ছেড়ে দেওয়ার সরকারি নির্দেশনা মেনে নিয়েছেন তারা। কোনো পক্ষকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানান। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেন জুবায়ের অনুসারীদের সঙ্গে। 1.5 ঘন্টার বেশি বৈঠক শেষে তাদের নেতা মাওলানা মামুনুল হক এ ঘটনার বিচার দাবি করেন। এই হামলার আগে থেকে
এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। বিভাজন দূর করতে দুই পক্ষের ওপরই আলোচনার দায়িত্ব ছেড়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। সব সমাধান হলে নির্ধারিত তারিখে ইজতেমা অনুষ্ঠিত হতে পারে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় তিনি একথা বলেন। দলের ঢাকা বিভাগীয় কর্মশালায় অংশ নেন টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এ সময় ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়। যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। ইছামতি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একই জায়গায় মেলে আরও এক বাংলাদেশির মরদেহ। ধারণা করা হচ্ছে একইভাবে তাকেও হত্যা করা হয়ে থাকতে পারে। সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। স্বজনরা জানান, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে, আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে নির্যাতন করে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের। ইন্ডিয়ায় গিয়ে মনে করেন বিএসএফ ধরে ফেলে তার শিরা কেটে দিয়েছে। বিএসএফ ধরে খুব মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে। দুইজনের সংবাদ পেয়েছি তারা মৃত, আর তিনজন যে কোথায় আছে তার কোনো আমরা এখনো হদিশ পাইনি। এদিকে একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। তাকেও একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। 3টি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে পুলিশ। 3টি লাশ পেয়েছি, দুটি শাসাতান এলাকায় আর একটা আমাদের থানা এলাকায়। দুটি পরিচয় পেয়েছি। তাদের শরীরে আঘাতের দাগ থাকায়, চিহ্ন থাকায় তাদেরকে অলরেডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে গত 22 জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সদস্য রহিসউদ্দিন। এ নিয়ে বেনাপোল সীমান্তে চলতি বছরই 4 বাংলাদেশি হত্যার শিকার হল বিএসএফের হাতে। সময় সংবাদ, বেনাপোল। পূর্বাঞ্চলের লেক থেকে কলেজ ছাত্রী সুজানার পর তার বন্ধু কাব্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এ সময় উদ্ধার হয় কাব্যের মোটরসাইকেলও। পুলিশের ধারণা, দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়েই মৃত্যু হয় দুজনের। এরপরও নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে পুলিশ। পরিবারও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। পূর্বাঞ্চলের বৌরাটটেক এলাকায় মঙ্গলবার সকালে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধারের পর জানা যায় নিহত তরুণীর নাম সুজানা, বাসা রাজধানীর কচুক্ষেতে। তিনি ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার ফোনের সূত্র ধরে জানা যায় তিনি ও তার বন্ধু শাইনুর রশিদ কাব্য 16 ডিসেম্বর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন। এরপর বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পূর্বাঞ্চলের লেকে শুরু করে তল্লাশি। ডুবুরি দল কাব্যর মরদেহ উদ্ধার করে, উদ্ধার হয় তার মোটরসাইকেলও। পুলিশ আইতে থানাতে আইনা করে ডুবুরি নামাই দিয়া
তারপরে আপনার ইয়েতে লাশ আবার মোটরসাইকেলেতে তারা উঠেছে কি আবার ডুবুরি এই জায়গায় নামছে, নামিয়ে দেখে ওই যে একটা ছেলে এবং মোটরসাইকেলের সামনের চাকার পায়ের উপর, ছেলের পায়ের উপরে মোটরসাইকেলটা পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাব্যর পরিবার। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। দুজন এইখানেই পাওয়া গেছে, সবকিছু পাওয়া গেছে, এখন পুলিশ তদন্ত করে বের করুক যে আসলে ঘটনাটা কোথায়। কেউ দোষী থাকে সে যেন আইনের আয়তায় আসে এবং মানে একটা সুষ্ঠু বিচারের একটা প্রক্রিয়া আমরা চাই। পুলিশ বলছে নিহত দুজনের কাছ থেকেই কিছু খোয়া যায়নি। তাদের ধারণা দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে মৃত্যু হয় দুজনের। তবে তদন্ত অব্যাহত থাকবে। কালকে ডেড বডি পাওয়ার পর আমাদের ধারণাটা একটু অন্যরকম ছিল, বাট আজকে কাব্যর ডেড বডি এবং মোটরসাইকেলটি পাওয়ার পর আমাদের একটা যে ধারণা হচ্ছে বা স্থানীয় যে আলামত, রাস্তার যে আলামত দেখে মনে হচ্ছে এটা নিছকই একটা দুর্ঘটনাই আপাতত মনে হচ্ছে। তারপরেও দুইটি লাশই আমরা, ওই লাশটিও গতকাল আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, কাব্যর লাশটিও আজকে আমরা পোস্টমর্টমের জন্য দিব। পোস্টমর্টমে যদি অন্য কোনো কিছু পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই লেকের সংযোগ সড়কটিতে এর আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে ব্যবস্থা চায় এলাকাবাসী। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। মঙ্গলবার রাতে সদর উপজেলার শহীদনগর সুকুমপট্টি এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী অনেককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও 3 জন জড়িত রয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। আজ দুপুরে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। গত 12 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সীমান্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 14 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় সীমান্তর বাবা বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। চাকু সহ আমরা আসামিকে ধৃত করি এবং তার ব্যবহৃত সীমান্তের ব্যবহৃত যে মোবাইল ফোন ছিল অ্যান্ড্রয়েড ইনফিনিক্স মোবাইল ফোন, সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। এই মামলায় আরও 2-3 জন জড়িত আছে। আমরা তাদেরকেও অতি দ্রুত সময়ের ভিতরেই আইনের আওতায় নিয়ে আসব। এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে আশাবাদী। ছাত্র আন্দোলনে অংশ নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। নিহত যুবক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বজনদের দাবি ব্যবসা দখলে নিতেই এই হত্যাকাণ্ড। এদিকে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জুলাই আগস্ট আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন জসিম উদ্দিন। চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতেও দেখা যায় তাকে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় জসিমের ওপর অতর্কিত হামলা করে দুষ্কৃতিকারী। এ সময় গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে জসিমকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে নিলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায় আনন্দবাজারে জসিমের বাসা। সেখানকার ময়লার ডিপোতে ফেলা বিভিন্ন উচ্ছিষ্ট সংগ্রহ করে ব্যবসা করতেন তিনি। স্বজনদের দাবি ব্যবসা দখলে নিতে দুষ্কৃতিকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওরা সবগুলোর উপরে ঝাঁপিয়ে নিচে এদিকে চাপিয়ে ধরে এখান থেকে ছুটে ঢুকে দিছে। দশমী নিচে ব্যবসাটা দশমী নেওয়ার পরে এখন ইব্রাহিম ফরাজি জামাল ওর কিছু লোক নিয়ে দশমীর থেকে এটা কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে যাওয়ার পরে এখন দশমী আর ব্যবসা করতে দিবে না। যারা এই জসিমকে হত্যা করছে আমরা সকলের বিচার চাচ্ছি। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অভিযান চলমান আছে, মানে ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট করব আর মামলা রুজুর প্রক্রিয়াধীন। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্ধারিত ফিয়ের বাইরে টাকা না দিলে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেলে না আশানুরূপ সেবা। গণমাধ্যমে প্রচারিত হলে বরিশালে পাসপোর্ট অফিসে অভিযানে নামে দুদক। হাতে নাতে আটক করা হয় দালাল চক্রের 2 জনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দেয়া হয় জেল, করা হয় জরিমানা। দুদক জানায় পাসপোর্ট অফিসের যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত সে বিষয়েও চালানো হবে অনুসন্ধান। দীর্ঘ এ লাইন বরিশাল পাসপোর্ট অফিসে প্রতিদিনের চিত্র। সরকারের নির্ধারিত ফিয়ের বাইরে টাকা না দিলে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। জমা দেওয়ার পরে আমি সিরিয়াল দাঁড়াইছি, সিরিয়াল দাঁড়ার পর এখানে ভিতরে কাজ করে একজনে,
আমরা তো এখানে দীর্ঘ লাইন। এসআই ওসি তারা দায়িত্ব পায় ভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রে দেখা যায় তারা এই কাজটা ফ্রি করে না, বেশিরভাগ ক্ষেত্রে টাকা দাবি করে। অভিযোগের ভিত্তিতে বুধবার দিনভর অভিযান চালায় দুদক। মাত্র 15 দিনে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে পাসপোর্ট প্রতি 12,000 টাকা করে হাতিয়ে নেয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় 2 দালালকে আটক করে জরিমানা সহ 45 দিনের জেল দেয়া হয়। শাহিদা পারভিন একজন মহিলা এবং অপরজন হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন। এরা আমাদের স্পাই টিমের নিকট 12,000 টাকা করে দাবি করে প্রতিটা পাসপোর্ট। তৎপ্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। অভিযান শেষে আমরা 2 জন দালালকে ধরতে সক্ষম হই। ঘুষ লেনদেন না করে অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সময় নিউজ সহ সাংবাদিক মহলদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন এরকম তারা নিউজগুলো করেন এবং আমরা যাতে তাদের সহায়তা আমরা দেশ থেকে দুর্নীতি উৎপাদন করতে সক্ষম হই। ওনাদের অনুরোধ জানিয়েছি যে ওনারা নিয়মিত যেন অভিযান পরিচালনা করেন এবং একই সাথে আমি আবেদনকারীদেরও বলবো, যেহেতু আপনাদের আমাদের সুযোগ পেয়েছি, তারা যেন নিজেরা ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য দিয়ে পাসপোর্ট আবেদন করে। আটককৃত 2 দালাল শাহিদা ও জাকির স্থানীয় কম্পিউটারের দোকানের কর্মচারী। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগ সাজশ রয়েছে বলে জানা গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে রাজশাহীর বিভিন্ন এলাকায়। দিনে শুধু একবার নয়, যতগুলো ট্রিপ ততবার চাঁদা দিতে হচ্ছে চালক হেলপারদের। এমনকি কোনো কোনো এলাকায় টোকেন দিয়ে আদায় করা হচ্ছে মাসিক চাঁদা। তবে এ নিয়ে নির্বাক প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বাস থামতে হাজির কয়েকজন, আদায় করছেন চাঁদার টাকা। এ চিত্র রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ডের। চালক ও হেলপাররা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে 60 টাকা করে চাঁদা তোলা হয়। দিনে যতবার যাতায়াত ততবারই গুনতে হয় টাকা। 100 টাকা কাউন্টারে আমাদের 100 টাকা খরচ হয়। মালিক অফিস জমা হয়, শ্রমিক অফিস জমা হয়। চাঁদা আদায়কারীদের দাবি, প্রতিটি বাস থেকে পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নামে 30 টাকা এবং সড়ক পরিবহন গ্রুপের নামে 30 টাকা আদায় করেন তারা। সারাদিন যে কয় টাকা হয় এটা মোট হিসাব করে আমরা একটা বেতন নিই। টোকেন দিয়ে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। তবে তা মানতে নারাজ বানেশ্বরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। প্রত্যেক মাসে হচ্ছে যে আপনাদের এখানে টাকা দিতে হয় 500 করে। পরিবহন সংগঠনের নেতারা বলছেন, শ্রমিকদের কল্যাণে শুধুমাত্র সরকার নির্ধারিত টাকায় আদায় করা হচ্ছে। গাড়ি সার্ভিস চার্জ যেটা সরকার অনুমতি দিয়েছে ওটাই তো আমরা নিই, আর ওর ভিতরেই আমাদেরকে অনেক অনুদান দিতে হয় শ্রমিকদেরকে। রাজশাহী থেকে দৈনিক অন্তত 700 বাস পার্শ্ববর্তী জেলা ও দূরপাল্লার রুটে যাতায়াত করে। সব মিলিয়ে দিনে 50,000 টাকার বেশি চাঁদা আদায় হয় এ খাতে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না ট্রাফিক বিভাগ ও প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। ভোরে টাঙ্গাইলের মধুপুরের বড়বাইদ এলাকায় মসজিদে যাচ্ছিলেন হাবিবুর রহমান ও হাসান সিরাজি। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। বেলা 11:30টার দিকে মোটরসাইকেলে করে 2 সন্তান সহ স্বামীর সঙ্গে কাশীপুর থেকে বরিশাল শহরে যাচ্ছিলেন মাসুমা খাতুন। নতুল্লাবাদ এলাকায় রিকশার সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে পড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনী যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার। যত্রতত্র ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে নীতিমালা করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারণ করা হলো আলাদা রুট। সকালে নগরের টাইগার পাসে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে যানবাহন সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ট্রাফিক পুলিশের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম 4 ভাগে ভাগ করে নির্ধারণ করে দেওয়া হয় রুট। নীতিমালায় প্রধান প্রধান সড়ক ছাড়া বেশ কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নীতিমালা করা হয়। এ সময় মেয়র সবাইকে নীতিমালা মেনে চলার অনুরোধ জানান। 16 শহর 2 নং গেট থেকে প্রবর্তক মোড়, গোলপাহাড় হয়ে জিসি পর্যন্ত, জাকির হোসেন রোড ওয়ার্ল্ডস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দামপাড়া পুনাক হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত, নিউ মার্কেট হতে জুবলি রোড কাজীর দড়ি, আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত, লালখান বাজার হতে জামাল খান, আন্দরকিল্লা মোড়, গনি বেকারের মোড় থেকে চট্টগ্রাম কলেজ, কিয়ারি মার্কেট, গুলজার মোড়, অলিখা মোড়,
চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দেখছেন বাংলার সময়। নরসিংদীতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের 5 দোনা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল 5 দোনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে। মঙ্গলবার তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এর জেরে বুধবার দুপুরে মোসাদ্দেকের সমর্থকরা লাল মিয়ার কয়েকজন সমর্থকদের অস্থায়ী দোকানে হামলা করে। এ সময় সংঘর্ষ হলে আহত হন 4 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 5 নেতা, 1 ইউপি চেয়ারম্যান ও 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নাশকতার মামলায় 5 জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় সদরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও স্থানীয় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। ভোলায় আগ্নেয়াস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার কোরালিয়া গ্রামে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এ সময় একটি বিদেশি ও 5টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আলমগীর মাদবার ও তার ছেলে রিয়াদ মাতব্বরকে আটক করা হয়। পরে অস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, জেলেদের মাছ ও টাকা লুট করার অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জন, সরিষা ফুলের হলুদ রাজ্য। দেখেই মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা আবাদ বেড়েছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের গালিচায় মোড়ানো ফসলের মাঠে ফুলের মোমো গন্ধে সুবাস ছড়াচ্ছে চারপাশ। খরচ কম, লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন বরেন্দ্র জনপদের চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে নান্দনিক শোভা ছড়ানো এই সরিষার ক্ষেত জানান দিচ্ছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির ফলে বাড়তি মুনাফার আশায় সরিষা চাষে এগিয়ে এসেছে চাষিরা। সরিষার ফুল রোদের ঝলমল আলোয় প্রকৃতির অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে। যে কোনো আবাদ করা হয়, ফসল করা হয়, লাভের অংশী করা হয়। সবাই সুন্দরভাবে ফসল করার মনোযোগীও আছে। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা আবাদে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে আধুনিক জাত এবং সরিষার চাষের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কারিগরি সহায়তা দিয়ে সহযোগিতা করে আসছি। চলতি মৌসুমে জেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১,২৫,০০০ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামাবাদ মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত 3, আহত অর্ধশত। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি। তৃণমূলে কর্মশালায় তারেক রহমান। এবং আবারও সীমান্তে হত্যা, বেনাপোলে 3 বাংলাদেশের মরদেহ উদ্ধার। হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে, বিচার চান স্বজনরা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।